চৈতন্যের চরিত্র সন্ধানে মননে দিন মধ্যযুগের বাংলা সাহিত্যে যদি কিছু অলঙ্কার থাকে তবে তা বৈষ্ণব সাহিত্য। এই বৈষ্ণব সাহিত্যের সিঁড়িপথেই মধ্যযুগের বাংলা সাহিত্য প্রেম, সৌন্দর্য ও অধ্যাত্ম লোকের আলোকোজ্জ্বল ছাদে আরোহণ করেছে। আর এই বৈষ্ণব সাহিত্যের প্রাণপুরুষ শ্রী চৈতন্যদেব এবং মূল উৎস তারই ভক্তি আপ্লুত জীবন কথা। কিন্তু চৈতন্যদেবের সঠিক জীবন কথা উদ্ঘাটন করা সহজ ব্যাপার নয়, কেননা প্রথমত সমকালীন জীবনী গ্রন্থসমূহে চৈতন্যদেবের পূর্বপুরুষের বাসস্থান, মহাপ্রভুর জন্ম, বাল্যজীবন, দাম্পত্য জীবন, সন্ন্যাস গ্রহণের পর সতীমাতা ও বিষ্ণুপ্রিয়ার বিরহ বিলাপ, বৈষ্ণব ধর্ম প্রচার ও সর্বোপরি তার তিরোভাব সম্পর্কে বিভিন্ন মত বর্ণিত হয়েছে। তৃতীয়ত, শ্রী চৈতন্যের জীবনী যারা রচনা করেছেন তারা চৈতন্যদেবের ভক্ত, ফলে তা শ্রী চৈতন্যের চরিত্র না হয়ে চরিতামৃত হয়েছে। আর যারা রাজনীতির দৃষ্টিকোণ থেকে শ্রী চৈতন্যের জীবনকে লক্ষ্য করেছেন বা চরিত্র অঙ্কন করতে গিয়েছেন, তারা শ্রী চৈতন্য চরিত্রে কিছু কলঙ্ক তিলক লেপন করেছেন। কিন্তু উভয় পন্থাই যথার্থ নয়, এই কারণে যে সেখানে নিরপেক্ষভাবে ইতিহাসের ভিত্তিতে সঠিক জীবন কথার সন্ধান করা হয়নি। তাই নিরপেক্ষতার মাঝপথ দিয়ে যাত্রা করাই উচিত। ভক্ত হয়ে শ্রী চৈতন্যের প্রশংসা কথা রচনা করাও ঠিক নয়, নিন্দুক হয়ে কলঙ্ক কথা রচনা করাও সঠিক নয়, বরং যথার্থ সত্য উদ্ঘাটন করাই সঙ্গত। তৃতীয়ত, চৈতন্য জীবনী গ্রন্থগুলি সংগ্রহ করা এক কঠিন ব্যাপার। শ্রী চৈতন্যের সঠিক জীবনী বা চরিত্র অঙ্কন করতে হলে সংস্কৃত ও বাংলায় লিখিত জীবনী গ্রন্থগুলির দিকে দৃষ্টিপাত করতে হবে। প্রথমে সংস্কৃত জীবনী গ্রন্থগুলির কথা আলোচনা করা উচিত, কেননা বাংলা জীবনী কাব্যগুলি অনেক সময় সংস্কৃত জীবনী গ্রন্থ থেকে উপাদান সংগ্রহ করছে। সেই জন্য বাংলা জীবনী গ্রন্থ আলোচনা প্রসঙ্গে সংস্কৃত গ্রন্থগুলির আলোচনা একান্ত প্রয়োজন। প্রথমেই আসা যাক চৈতন্য জীবনী গ্রন্থ হিসেবে পরিচিত ও আদৃত সংস্কৃত গ্রন্থগুলির আলোচনা। কালানুসারে আলোচনা করতে গেলে সংস্কৃত গ্রন্থগুলির মধ্যে প্রথমেই যে গ্রন্থখানির নাম মনে আসে সেটি চৈতন্য জীবনীর আদি গ্রন্থ শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। চৈতন্যের সহপাঠী মুরারিগুপ্ত ৭৮ শতকে এই গ্রন্থখানি রচনা করেন। অবশ্য পরে মুরারিগুপ্ত চৈতন্যের ভক্ত ও অন্তরঙ্গ হয়েছিলেন। মুরারিগুপ্ত শ্রী চৈতন্যের সঙ্গী ও সমসাময়িক ছিলেন বলে এই গ্রন্থখানি একটা বিশেষ মূল্য আছে। চৈতন্যের যথার্থ জীবনী অবহিত হতে বা প্রামাণিক চরিত্র সংগ্রহ করতে সুদক্ষ পদকর্তা মুরারিগুপ্তের গ্রন্থের তুলনা নেই। অবশ্য পদকর্তা হিসেবে মুরারিগুপ্তের থেকে সংস্কৃত জীবনী সাহিত্যের স্রষ্টা কবি কর্ণপুর অধিকতর খ্যাতি লাভ করেছিলেন। চৈতন্য ভক্ত শিবানন্দের পুত্র পরমানন্দ সেন কবিত্ব শক্তির জন্যে বাল্যকালেই মহাপ্রভুর স্নেহ লাভ করেছিলেন। চৈতন্যদেব আদর করে নাম দিয়েছিলেন কবি কর্ণপুর। চৈতন্য দেওয়া নামেই পরবর্তীকালে পরমানন্দ সেন গ্রন্থ রচনা করেন এবং তার রচিত চৈতন্য চরিতামৃতম গ্রন্থখানি সংস্কৃত ভাষায় জীবনী মহাকাব্য নামে খ্যাত। গ্রন্থখানিতে প্রায় 2000 শ্লোক আছে। কবির অল্প বয়সে রচিত বলেই এই গ্রন্থে যতটা পাণ্ডিত্য আছে ততটা
কাব্যলক্ষণ নেই। কবি কর্ণপুরের দ্বিতীয় গ্রন্থ চৈতন্য চন্দ্রোদয় নাটক। এই নাটকটি প্রাচীন নাট্যকার কৃষ্ণ মিশ্রের প্রবোধ চন্দ্রোদয় নাটকের আদর্শে রচিত। এখানে ভক্তিতত্ত্ব প্রধান ভূমিকা গ্রহণ করেছে বলে নাট্যলক্ষণ কিছুটা খর্ব হয়েছে, কিন্তু 10 অঙ্কে সমাপ্ত এই বৃহৎ গ্রন্থে চৈতন্য জীবনের প্রায় সমস্ত ঘটনাই বর্ণিত হয়েছে। গৌরগণোদ্দেশ দীপিকা কবি কর্ণপুরের তৃতীয় গ্রন্থ। এই গ্রন্থে চৈতন্য পরিকর, ভক্তমণ্ডলী ও শিষ্যবৃন্দের পরিচয় বিধৃত হয়েছে। কবি কর্ণপুর ও সমসাময়িক বৈষ্ণব ভক্তগণ বিশ্বাস করতেন যে দ্বাপর যুগের ব্রজধামের কৃষ্ণনাথ চর সখাসখীরাই কলিযুগে চৈতন্য ভক্তরূপে গৌরভূমিতে অবতীর্ণ হয়েছে। দ্বাপরের কোন সখাসখী কলিযুগে গৌরে চৈতন্যের কোন কোন ভক্তরূপে জন্মগ্রহণ করেছেন, গৌরগণোদ্দেশ দীপিকায় কবি কর্ণপুর তারই একটা তালিকা দিয়েছেন। এই কারণেই গ্রন্থায়নী বৈষ্ণব সমাজের নিকট ইতিহাসের মূল্য পাচ্ছে। এরপর উল্লেখ করতে হয় চৈতন্য ভক্ত কাশীধামের প্রভুদানন্দ সরস্বতী। চৈতন্য চন্দ্রাবৃতম তস্ত্র কাব্যখানির 143 শ্লোক সম্বলিত এই গ্রন্থখানিতে কবি চৈতন্যদেবের ভক্তিস্তোত্র রচনা করেছে। বিভিন্ন দিক দিয়ে সংস্কৃত ভাষায় রচিত চৈতন্য জীবনীমূলক এই কাব্য ও নাট্যগুলির বিশেষ মূল্য আছে। এই সংস্কৃত গ্রন্থখানির মাধ্যমেই অবাঙালি সমাজে চৈতন্য মহাত্মা প্রসারিত হয়। তাছাড়া এই গ্রন্থগুলির অধিকাংশই চৈতন্য ভক্তমণ্ডলীর দ্বারা রচিত বলে এখানে চৈতন্য জীবনীর তথ্যগত উপাদান পাওয়া যাচ্ছে, যা দিয়ে চৈতন্যের সঠিক জীবনী বা চরিত্র রচনা করা সম্ভব। এবার আসা যাক বাংলায় রচিত চৈতন্য জীবনী গ্রন্থগুলির আলোচনায়। বাংলায় রচিত গ্রন্থগুলির মধ্যে প্রথমেই যে গানটির আলোচনা করতে হয় সেটি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাসের এই জীবনী কাব্যগ্রন্থ সুপরিচিত, জনপ্রিয় এবং কাব্যগুণান্বিত। বাংলাদেশে এর চৈতন্য সম্পর্কে যে সমস্ত তথ্য ও কাহিনী প্রচারিত হয়েছে তার অধিকাংশই চৈতন্য ভাগবত থেকেই গৃহীত। বৃন্দাবন দাস গ্রন্থ মধ্যে আত্মপরিচয় দেননি চৈতন্য ভক্ত শ্রীবাসের ভাতুষ্কন্যা নারায়ণের পুত্র বলে নিজেকে পরিচয় দিয়েছেন। পিতার নামও উল্লেখ করেনি। কবিরাজ গোস্বামীও চৈতন্য চৈতামৃতে তার পূর্বসূরি সম্পর্কে বলেছেন বৃন্দাবন দাস নারায়ণীর নাম। কবি খুব কম বয়সে নিত্যানন্দের সান্নিধ্য লাভ করেন এবং তার শিষ্য হন। এই জীবনী কাব্য রচনার পর বৃন্দাবন দাস বৈষ্ণব সমাজে চৈতন্য লীলার ব্যাস বলে সম্মানিত হন। প্রথমে কবি চৈতন্য মঙ্গল নাম দিয়ে এই গ্রন্থ রচনা করেন। পরে মায়ের নির্দেশে গ্রন্থের নামকরণ করেন চৈতন্য ভাগবত। মতান্তরে বৃন্দাবনের গোস্বামীবৃন্দ নামের পরিবর্তন করেন বলে অনেকে মনে করেন। আনুমানিক 1519 খ্রিস্টাব্দে বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেন। বৃন্দাবন দাসের গ্রন্থের রচনাকাল নিয়ে কিছু মতান্তর থাকলেও ডক্টর বিমান বিহারী মজুমদারের গবেষণা গ্রহণ করা যায়। তিনি বলেছেন 1542 খ্রিস্টাব্দে চৈতন্য ভাগবত রচনা করা হয় এবং অর্থাৎ চৈতন্য নিত্যানন্দের তিরোধানের কিছুদিন পরে। গ্রন্থকাহিনীতে 3টি খণ্ড আছে। আদিখণ্ডে 15 অধ্যায়, মধ্যখণ্ডে 26 অধ্যায় ও অন্তখণ্ডে 10 অধ্যায়। সব মিলিয়ে বৃহৎ গ্রন্থকাহিনী 51 অধ্যায়। কবি অন্তখণ্ডটি অর্থাৎ শ্রীচৈতন্যের শেষ জীবনী অতি সংক্ষেপে লেখেন। কবি চৈতন্যের জীবনী সংগ্রহ করেন নিত্যানন্দ, গদাধর ও অদ্বৈত প্রভুর নিকট থেকে। গ্রন্থ পরিকল্পনায়
বৃন্দাবন দাস মুরলীগুপ্তের সংস্কৃত গ্রন্থ শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চৈতামৃত ও চৈতন্যের নিত্য সঙ্গীত নিকট থেকে বৃন্দাবন দাস তথ্য ও তত্ত্ব সংগ্রহ করেছেন বলে কাব্যখানি সর্বাধিক প্রামাণ্য গ্রন্থ বলে সর্বজন স্বীকৃত। এই জীবনী গ্রন্থে চৈতন্যের জীবন কথা, চৈতন্য ধর্ম সম্প্রদায় ও চৈতন্য প্রবর্তিত ভক্তির কথা কবি যেরকম সরলভাবে বর্ণনা করেছেন তা যথার্থই প্রশংসার দাবিদার। বৃন্দাবন দাস এই গ্রন্থে চৈতন্যের বাল্য ও কৈশোর লীলা বর্ণনায় যে বাস্তবতা, সরলতা ও লোকচরিত্র জ্ঞানের পরিচয় বিকৃত করেছেন তা অন্য কোনো চৈতন্য জীবনী গ্রন্থে পাওয়া যাবে না। এখানে কবি চৈতন্যের মানব মূর্তি ও ভাগবত মূর্তির অপূর্ব সেতুবন্ধন করেছেন। এক কথায় বলা যায়, গ্রন্থখানি শুধু একজন মহাপুরুষের ভাগবত জীবনালেখ্য হয়নি, এখানে সমসাময়িক গৌড়ের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চিত্র বাস্তবভাবে রূপলাভ করেছে। জীবনী গ্রন্থের ধারায় এরপর আসে লোচন দাসের চৈতন্য মঙ্গল, বৈষ্ণব পদাবলী ও বৈষ্ণব সমাজে লোচন দাস সুপরিচিত। তিনি চৈতন্য ভক্ত নরহরি সরকারের শিষ্য ছিলেন এবং গুরুর নিকট থেকে গৌরানগর ভাবের সাধন পদ্ধতি গ্রহণ করেছিলেন। এই পদ্ধতি অনেকটা কৃষ্ণের গোপীলীলার মতো চৈতন্যকে নাগর, ভক্তগণকে নাগর রূপে ধরা হয়। ডক্টর বিমান বিহারী মজুমদার, সতীশচন্দ্র রায় ও দীনেশচন্দ্র সেনের গবেষণা অনুসারে গ্রন্থখানি রচনাকাল 1550 থেকে 1563 খ্রিস্টাব্দের মধ্যে ধরা হয়। সূত্রখণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড ও শেষখণ্ড, এই 4টি খণ্ডে চৈতন্য সমাপ্ত। গান করবার উদ্দেশ্যে 11,000 ছত্রে গ্রন্থখানি রচিত। এর প্রধান লক্ষ্য অর্ধশিক্ষিত ও অশিক্ষিত শ্রোতৃমণ্ডলী, তাই গ্রন্থখানিকে কাহিনী ও তত্ত্বের দিক থেকে ঐতিহাসিক মর্যাদা দেওয়া যায় না। এই গ্রন্থে চৈতন্যের ও বিষ্ণুপ্রিয়ার দাম্পত্য জীবনের যে বিস্তারিত চিত্র চিত্রিত হয়েছে তা অন্য কোনো গ্রন্থে দেখা যায় না। তাছাড়া চৈতন্যের সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া ও সতীমাতার বিরহ বিলাপ অঙ্কনেও লোচন দাস অদ্ভুত সাফল্য অর্জন করেছেন। চৈতন্যের ত্রিভাব সম্পর্কে লোচন দাসের বক্তব্য শুনছিলামযোগ্য। চৈতন্যদেব পুরীধামে জগন্নাথ শরীরে লীন হয়েছেন বলে তিনি মত প্রকাশ করেছেন। এই ধরনের স্পষ্টোক্তি কোনো প্রামাণিক চৈতন্য জীবনী গ্রন্থে নেই। এক কথায় বলা যায়, লোচন দাস কবি, ঐতিহাসিক ছিলেন না। অতএব তার জীবন গান থেকে কবি প্রতিভা আশা করা যায়, কিন্তু ইতিহাস আশা করা যায় না। কালে ছেড়িবে এরপর যে গ্রন্থখানি আসে তা জয়ানন্দের চৈতন্য মঙ্গল। এই গ্রন্থখানি 1560 খ্রিস্টাব্দে রচিত। এই গ্রন্থে চৈতন্যের জীবন কথা ও সমসাময়িক বাংলাদেশের কিছু বাস্তব চিত্র আছে বলে অনেকে এই গ্রন্থের প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। যদিও কোনো বৈষ্ণব গ্রন্থে জয়ানন্দের উল্লেখ নেই, কিন্তু তিনি নিজেই তার গ্রন্থে বিস্তারিত আত্মপরিচয় দিয়েছেন। বর্ধমানের নিকট আমাইপুরা গ্রামে ব্রাহ্মণ বংশে জয়ানন্দের জন্ম হয়। পিতা সুবুদ্ধি মিশ্র চৈতন্য ভক্ত ছিলেন। পুরী থেকে বাংলায় ফিরবার সময় চৈতন্যদেব কয়েকদিন ভক্ত সুবুদ্ধি মিশ্রের গিয়েছিলেন। বাল্যকালে জয়ানন্দের নাম ছিল গুইয়া। এই অবহেলিত নামটি পরিবর্তন করে চৈতন্য দেবী জয়ানন্দ নাম রাখেন। এই গ্রন্থটি 9টি খণ্ডে সমাপ্ত। সাধারণ মানুষের জন্যে বলে গ্রন্থটি গানের ঢঙে রচিত। এর রচনাকৃতি অনেকটা চৈতন্য মঙ্গল কাব্যের মতো। এখানে আদ্যাশক্তির বন্ধন আছে, কোনো বৈষ্ণব কখনো যা করতেন না। যেহেতু জনগণের জন্য রচিত,
সেই কারণে কবি জনগণের মনোরঞ্জনের জন্যে গ্রন্থে কালীর বর্ণনা করেছেন। কবির গ্রন্থে কাব্যলক্ষণ নেই, তবে ইতিহাস আছে। চৈতন্যের জন্মের কিছু পূর্বে হাফসি শাসনের ফলে গৌড়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। এই জাতীয় কিছু ঐতিহাসিক তথ্য কবি গ্রন্থে উল্লেখ করেছেন। জয়ানন্দের মতানুসারে চৈতন্যদেব পূর্বপুরুষ দেবের স্বাভাবিক মৃত্যুর কথা বলেছেন। চৈতন্যদেব পায়ে ইষ্টবৃত্ত হয়ে প্রাণত্যাগ করেন। এই সমস্ত তথ্যাবলী বৈষ্ণব সমাজে অবমূল্যায়িত হলেও বাস্তবতা ও ইতিহাসের প্রেক্ষিতে গবেষক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করেছে। এবারে আলোচনায় আমি বৈষ্ণব সমাজের সর্বাধিক আদৃত ও জনপ্রিয় কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতন্যিত গ্রন্থখানি। এই গ্রন্থখানি শুধু মধ্যযুগের বাংলা সাহিত্যে নয়, সমগ্র বাংলা সাহিত্যের একখানি শ্রেষ্ঠ জীবনী কাব্য। দার্শনিকতা, পাণ্ডিত্য ও ভক্তিশাস্ত্রের নিষ্ঠা মিলিয়ে গ্রন্থখানি সর্বকালের এক অনবদ্য সম্পদ হয়ে উঠেছে। তাছাড়া গ্রন্থখানিতে নিপুণভাবে বিশ্লেষণ করা হয়েছে বাংলার ও বাংলার বাইরের ভক্তিধর্ম ও দার্শনিকতা। কৃষ্ণদাস কবিরাজের জন্মস্থান ছিল বর্ধমান জেলার কাটোয়ার নিকট ঝামরপুর গ্রামে। তিনি ছিলেন আদর্শ অকৃতদার বৈষ্ণব। নিত্যানন্দের স্বপ্নাদেশে তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনে আসেন এবং এখানে বৈষ্ণব আচার্যদের সংস্পর্শে ভক্তিশাস্ত্র ও বৈষ্ণব সাহিত্য অধ্যয়ন করে সুপণ্ডিত হয়ে ওঠেন। এখানকার বৈষ্ণবদের অনুরোধে তিনি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের সংক্ষিপ্তকারে রচিত অন্তঃখণ্ডটি বিস্তারিতভাবে লিখতে রাজি হন, কিন্তু শেষ পর্যন্ত চৈতন্যের সম্পূর্ণ জীবনী রচনা করেন। গ্রন্থটি রচনা কাল নিয়ে মতভেদ আছে, তবে কৃষ্ণদাসের রচিত অন্য গ্রন্থ বৃন্দাবনের বদ্রীদাসের উল্লেখ 1590 খ্রিস্টাব্দে আকবরের আনুকূল্যে নির্মিত ও চরিতামৃত গ্রন্থে উল্লিখিত আচার্যদেবের তালিকা থেকে ধারণা করা যায় গ্রন্থটি 1590 খ্রিস্টাব্দ থেকে রচিত হতে আরম্ভ হয়। চৈতন্য ভাগবতের মতো কবিরাজ গোস্বামীও গ্রন্থটিকে 3 ভাগে বিভক্ত করেছেন। আদি, মধ্য, অন্তঃখণ্ড মিলিয়ে মোট 62 অধ্যায়ে গ্রন্থটি সমাপ্ত করেন। অতিবৃত্ত হয়ে যাওয়ায় তিনি প্রথম 2টি খণ্ড একটু সংক্ষেপে বর্ণনা করেছেন, কিন্তু যথার্থ সিদ্ধি লাভ করেছেন বৃন্দাবনের বৈষ্ণবদের অভিলষিত স্থলে, অর্থাৎ অন্তঃখণ্ডে। কৃষ্ণদাস কবিরাজের তবে কৃষ্ণদাস রচিত অন্য গ্রন্থে বৃন্দাবন দাসের গোবিন্দ মন্দিরের উল্লেখ 1590 খ্রিস্টাব্দে আকবরের আনুকূল্যে নির্মিত ও চৈতামৃতে উল্লিখিত আচার্যদের তালিকা থেকে ধারণা করা যায় গ্রন্থটি 1590 খ্রিস্টাব্দ থেকে রচিত হতে আরম্ভ হয়। চৈতন্য ভাগবতের মতো কবিরাজ গোস্বামীও গ্রন্থটিকে 3 ভাগে বিভক্ত করেন। আদি, মধ্য ও অন্তঃখণ্ড মিলিয়ে মোট 62 অধ্যায়ে গ্রন্থটি সমাপ্ত করেন। অতিবৃদ্ধ হয়ে যাওয়ায় তিনি প্রথম 2টি খণ্ড একটু সংক্ষেপে বর্ণনা করেছেন, কিন্তু যথার্থ সিদ্ধি লাভ করেছেন বৃন্দাবনের বৈষ্ণবদের অভিলষিত স্থলে, অর্থাৎ অন্তঃখণ্ডে।
চৈতন্য চৈতামৃতে শুধু চৈতন্যের জীবনী বিকৃত হয়নি, এখানে চৈতন্যের জীবনের গভীর তাৎপর্য, উদ্দেশ্য, পরিণাম এবং সেই সাথে দর্শন, ভক্তিশাস্ত্র ও গৌরীয় বৈষ্ণব ধর্মের মূলতত্ত্ব পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করা হয়েছে। এখানে তিনি অত্যন্ত সরল ভাষায় কয়ার ও ত্রিবিধি ছন্দবন্ধে বৈষ্ণবদের রসসাধনা, রাধাকৃষ্ণের যুগল ভজন, সখী সাধনা ও চৈতন্য অবতারের তাৎপর্য বর্ণনা করেছেন। এই গ্রন্থে বোধের সাথে বধির, মনের সাথে মনীষা ও পাণ্ডিত্যের সাথে প্রেমের এক অপূর্ব সেতুবন্ধন আছে। রাধাকৃষ্ণ তত্ত্ব বিষয়ে বৃন্দাবনের রূপ সনাতন জীব গোস্বামী সংস্কৃতে যে গ্রন্থ রচনা করেছিলেন, কৃষ্ণদাস শ্রী চৈতন্য চৈতামৃতে শেরশাহ সংস্কৃত গ্রন্থের সরলভাবে বর্ণনা দিয়েছেন বলেই স্বল্প শিক্ষিত গৌরীয় বৈষ্ণবগণ বৈষ্ণব ধর্মের মূল রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। চৈতন্যের ধর্ম, দর্শন ও তত্ত্বকথা সম্যকরূপে অবহিত হতে অনেক বিরগ্ধ ব্যক্তি এই গ্রন্থখানির উপর নির্ভর করে থাকে। এক কথায় গ্রন্থখানিতে কাব্য ও দর্শনের যুগল মিলন ঘটেছে। চৈতন্য জীবনী গ্রন্থগুলির মধ্যে সংসারাচ্ছন্ন গ্রন্থ গদ্যদাসের পর্চা। প্রামাণিকতা প্রশ্নে গ্রন্থখানির ঘিরে মতান্তরের যে কুয়াশা সৃষ্টি হয়েছিল, সেই কুয়াশা ভেদ করে আলোর সিদ্ধান্তের সূর্যোদয় হয়নি। বৈষ্ণব ভক্ত জয়গোপাল গোস্বামী 1895 সালে গোবিন্দ দাসের পর্চা নামে একখানি চৈতন্য জীবনমূলক গ্রন্থ প্রকাশ করে। গ্রন্থখানির সম্বন্ধে অনেকেই সন্দেহ প্রকাশ করে। চৈতন্যদেব দক্ষিণ ভারত ভ্রমণে গেলে গোবিন্দ দাস সঙ্গী হন এবং মহাপ্রভু দুদিনের কাহিনী লিপিবদ্ধ করেন। এই গ্রন্থখানি সেই দিনলিপি। এখানে মহাপ্রভু দক্ষিণ ও পশ্চিম ভারত ভ্রমণের মনোনীত কাহিনী লিখিত হয়েছে। আধুনিকতার গন্ধ থাকাতে অনেকেই মনে করেন গ্রন্থখানি জয়গোপাল গোস্বামীর রচনা এবং তিনি গোবিন্দ দাসের নামে প্রকাশ করেছেন। যারা গোবিন্দ দাসের পর্চা সন্দেহ প্রকাশ করেন তাদের মধ্যে ডক্টর সুকুমার সেন, ডক্টর সুশীল কুমার দে, বিপিন বিহারী দাশগুপ্ত ও বিমান বিহারী মজুমদার উল্লেখযোগ্য। গ্রন্থখানি সংশয়মুক্ত নয় বলে বিস্তৃত আলোচনা করা হলো না। চৈতন্য জীবনী গ্রন্থ আলোচনার শেষ পর্যায়ে একখানি গ্রন্থের আলোচনা না করে আর পারা যায় না, সেটি চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়। গ্রন্থখানি গৌরাঙ্গ বিজয় ও ভুবন মঙ্গল এই উভয় নামেই পরিচিত। ডক্টর সুকুমার সেন এশিয়াটিক সোসাইটি থেকে এই গ্রন্থ প্রকাশ করেন। পরিকল্পনার দিক থেকে লক্ষ্য করলে মনে হয় কবি 3টি খণ্ডেই আদি, মধ্য ও শেষ গ্রন্থখানি লিখতে চেয়েছিলেন, কিন্তু মাত্র আদি খণ্ডটি পাওয়া গেছে। গ্রন্থখানি কাব্য ও তথ্য কোনো দিক দিয়ে উল্লেখযোগ্য নয়, তবে বর্ণনার মধ্যে বাস্তবতা আছে, সত্য আছে। শ্রী চৈতন্যের প্রকৃত জীবনী বা চরিত্র সন্ধান করতে গিয়ে ভেবেছিলাম সমগ্র জীবনী গ্রন্থগুলি সংস্কৃত ও বাংলায় আলোচনা করে চৈতন্যের জীবনীতে যে মতান্তর সৃষ্টি হয়েছে সেটা যথাসম্ভব নিরসন ঘটানোর চেষ্টা করা যাবে। কিন্তু আলোচিত গ্রন্থগুলি বিস্তারিত আলোচনা আর অনালোচিত গ্রন্থগুলির আলোচনা এখন করতে গেলে গ্রন্থের বিধায় রোগ সম্বরণ করলাম। এই ক্ষুদ্র প্রবন্ধে সমগ্র জীবনী গ্রন্থগুলি আলোচনা করে চৈতন্যের সঠিক জীবনী চিত্র করা সম্ভব। তবে যারা শ্রী চৈতন্যের প্রকৃত জীবনী সন্ধান করেছেন তাদের জন্যে জীবনী গ্রন্থগুলি মোটামুটি একটা সন্ধান দেওয়া। আমি চৈতন্যের চরিত্র সন্ধানের দ্বারদেশে একটি ক্ষীণ প্রভ মোমবাতি জ্বাললাম।
এই আশায় যে অনাগত কালের সিদ্ধ ধর্ম বইতে আলিঙ্গন যাতে গৃহমধ্যে বিজয়ী জ্বালতে পারে। নমস্কার।